আচ্ছা, মানে তোরা একদম নিশ্চিত যে ভিত পুজোটা এখানেই হয়েছিল? হ্যাঁ বকুল, আমাদের ক্যাটারিং এর প্রথম কাজ, ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। ওখানে একটা জায়গায় ভিত পুজো ইট পোতা আছে, দেখবে? হ্যাঁ হ্যাঁ চল, চলো আমাদের সঙ্গে এসো। এসো, চলেই এসছি। এই যে এইটা, ওরা বলেছে খুব তাড়াতাড়ি কোম্পানির কাজ শুরু হবে। ওকে বলেছিলাম, মনে আছে? এখানে কোম্পানি হলে লোকাল ছেলেমেয়েরা কাজ পাবে। তারপর তো কতগুলো মাস কেটে গেল, এই জানি কবে কি করবে ওরা। জানো তো ওস্তাদ, সেদিনকে রজতা বড়ক্ষিত এখানে এসেছিল, আর যে কোম্পানির মালিকটা আছে না, তার সাথে দেখছিলাম হেভি ভাব। আমি ভাবতেই পারছি না কাকুমণি এসআর এন্টারপ্রাইজের ভিত পুজো এখানে করিয়েছিল। আমারও বিশ্বাস হচ্ছে না। কেন বলতো বকুল? কি আছে জমিতে? ওরা তো অবাক হচ্ছিস কেন? এটা তোমাদের ওস্তাদের জমি। ওস্তাদের? ওর আবার জমি জমা কবে ছিল? বাবা, মানে ওর বাবা আমাকে জমিটা লিখে দিয়েছিলেন। চলে, এটা তো জানতাম না। হ্যাঁ, আগে বলবি তো, তাহলে তো নজর রাখতাম জমিটার ওপর। আমি নিজেই তো জানতাম না যে এই জমিটার ওপর যে নজর রাখার দরকার আছে। আর মানে ওরা তো জমিটা জবরদখল করতে চাইছে, তাই তো জামাই ওস্তাদ ঠিক বলেছি তো? সেটাই বলা যায়। আমার কেমন জানি মনে হচ্ছে ওস্তাদ, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল? এখানে যিনি ভিত পুজো করেছিলেন, মানে কোম্পানির যিনি মালিক, আমি তো তাকে তোমাদের বাড়িতে দেখেছিলাম। এক মিনিট, তুমি কি এনার কথা বলছো? আরে এই কাকুটাকে তো আমি চিনি, বাড়ার সাথে দেখেছি। হ্যাঁ, আচ্ছা জামাইবাবু, ইনি না তোমার কাকু? দেখেছো, আমি ঠিক বলেছি, তোমরা শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ গো, ডাবুর জ্বরটা কমলো? হ্যাঁ, এই দুপুরের ওষুধটা পড়ার পর জ্বরটা নেমেছে। যাক, চলে এসেছে গরম গরম পকোড়া, চলে এসেছে। বাবা, আপনার চাও আছে, দিচ্ছি, দাঁড়ান। আরে বাহ, এই নিন। এই না হলে চা। আরে বাইরে বাইরে গেলে ওই টি ব্যাগ খেতে খেতে না, মানে অসহ্য একেবারে, এই স্বাদই হয় না। কি বুঝলে, এই যে বাবা আর ছেলে বাড়ির বাইরে থাকলে একজনের বাড়ির চা আর একজনের বাড়ির খাবার, এই দুটো শুধু মিস করে, আমাদের কেউ মিস করে না। কি জানো তো মা, এই খাবার ব্যাপারটা হচ্ছে বেসিক নিড। মানে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না হয় না, তাহলে কাজকর্ম ঠিকঠাক হয় না। এই যে বাইরে খেতে হয় প্রায়, আমি কিরকম হাঁপিয়ে উঠি জানো তো। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি খাবার স্বাদটা আশি আশি করে না আসে না। এসে গেছে, এসে গেছে, আরো পকোড়া এসে গেছে। তোর যত খুশি মন ভরে খা। হ্যাঁ কাকিমণি, দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ বুঝলে, এই পকোড়াটা ভালো হয়েছে, ওই পকোড়াগুলোও ভালো হয়েছে। সব পকোড়াগুলো বানানোর ক্রেডিট তোমার বউয়ের, শোনা। হ্যাঁ, ওকে শুধু বলেছিলাম একটু বেশি করে ভাজতে। এতদিন পর কে বাড়ি ফিরেছে দেখতে হবে তো। রাগিনী সমর এখনো ফেরেনি, গেছে কোথায়? জেঠুমনি, বাবা একটা পার্সোনাল কাজে বেরিয়েছে, চলে আসবে। পার্সোনাল কাজ? হ্যাঁ গো জেঠুমনি, আসলে বাবা ঠিক করেছে যে নিজে কিছু একটা করবে।
বাড়িতে বসে থাকলে তো কিছু হবে না, আর তাছাড়া বাবার কাজ না করে থাকার অভ্যেসও নেই, তাই ভাবছে যে নিজেই কোনো ব্যবসা করবে। নিজে ব্যবসা করবে মানে? মানে বাবা তো আর এবারে ব্যবসার সঙ্গে যুক্ত নেই, তাই না? এ আবার কি কথা? সমর কয়েকদিন ব্যবসা থেকে ডিটাচ মানে আর ব্যবসার সঙ্গে যুক্ত নেই? অদ্ভুত। ঈশা, তুমি আবার বড়দের মধ্যে কথা বলতে শুরু করলে কেন? আর কতদিন ছোট থাকবো বলো তো মা? জেঠুমণি, তুমি যখন ছিলে না তখন আমি বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আর বাবা কিন্তু একটা শর্তে এ বাড়িতে ফিরতে রাজি হয়েছিল, যে নতুন করে এ বাড়ির ব্যবসার ঝামেলায় আর জড়াবেন। তাই বলছি, তোমরা না এ ব্যাপারে বাবাকে আর কিছু বলো না। হয়েছে তোমার বলা শেষ? তাহলে এবার আমি বলি। বড় হয়েছে তো, শোনো আর মনে রাখো, তোমার বাবার সাথে যা যা হচ্ছে তার জন্য এ বাড়িতে এখানে যারা বসে আছেন এই মুহূর্তে তারা কেউ দায়ী নন। প্রত্যেকটা ঝামেলা প্রত্যেকবার তোমার বাবা শুরু করেছেন, তাই তোমার বাবার আর তোমার শর্তের কথা বারবার আমাদের মনে করাবার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকিমণি, কাকুমণি যেটা চাইছে সেটাই হোক না, অসুবিধার তো কিছু নেই, তাই না? আরে বাবা, দিনের শেষে সবার ভালো থাকা নিয়ে কথা, যে যেভাবে ভালো থাকে। এইটা একদম ঠিক বলেছিস রোহন। বাবা, তোমার বড় ছেলে সবসময় ঠিক কথাই বলে, কিন্তু আফসোস কি জানো, আমি সামান্য একটু বেশি পেটুক বলে আমার কথায় কেউ পাত্তাই দেয় না। কিন্তু তোমরা দেখে নিও, এই রোহন রায়ের বাণী ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ হাততালিও দেয় না। যাকে যাকে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমরা সবাই ভুলে গেছো, আমি কিন্তু ভুলিনি। কি সেটা? এই যে বকুল চাকরি পেল, তারপর তোমার ছোট ছেলে ছোট বৌমা মিলে একটা দুর্দান্ত ক্রিকেট ম্যাচ জিতলো, রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল, এইটা আমরা সেলিব্রেট করব না? এই ব্যাপারে তো কেউ কোনো উচ্চবাচ্যই করছে না দেখছি। তাই তো, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ দেখেছো, আমি বললাম তারপর টনক নড়লো। কাকিমণি, এই আনন্দের একটা গ্র্যান্ড গালা পার্টি হয়ে যাক। হ্যাঁ, পার্টি তো হওয়াই উচিত। হ্যাঁ, হওয়া তো উচিতই। তাহলে হয়ে যাক। কাল ছুটির দিনও আছে, দারুণ মজা হবে, হইচই হবে, হুল্লোড় হবে, আর হবে গ্র্যান্ড গালা পার্টি, উফ, খাওয়া দাওয়া। না, কাল বকুলদের নিয়ে কোনো সেলিব্রেশন হবে না। ভাবতে পারছো, আমাদের অন্ধকারে রেখে কাকুমণি কত বড় একটা খেলা এতদিন চালিয়ে যাচ্ছে, তুমি ভাবতে পারছো? সেটাই তো দেখছি। আজ যদি এসআর এন্টারপ্রাইজের স্টোর রুমে গিয়ে কাগজগুলো না পেতাম, তাহলে তো জানতেই পারতাম না যে কাকুমণি এত বড় একটা জাল বিছিয়ে রেখেছে। কি প্রচন্ড ধূর্ত কাকুমণি। তবে এই সূত্রটা তোমার কাকিমণিকে দেওয়া কথা রাখতে অনেক হেল্প করবে বকুল। ভাগ্যিস তুমি ইনভলভ হয়েছিলে এই ব্যাপারটায়, না হলে এটা এত সহজে সলভ করাই যেত না। লক্ষ্যটা তো তোমার একা নয় বকুল, আমাদের ইনভলভ তো আমাকে হতেই হতো। তবে আমি একটা অন্য জিনিস ভাবছি। কি গো? মাঝখানে যে রায়ন রায় কোম্পানির হাত থেকে অনেক বড় বড় টেন্ডার চলে যাচ্ছিল, সেটাও কাকুমণিরই কাজ। আমাদের কোম্পানিতে থেকে কাকুমণি নিজের কোম্পানির কাজ গোছাচ্ছিল। আমাদের কথা ছেড়ে দাও, বাবাকে ঠকাচ্ছিল কাকুমণি। কাকুমণি আসলে মিথ্যে কথাটা এত ভালো করে বলতে পারে, এত সুন্দর করে গুছিয়ে বলবে যে কেউ ধরতেই পারবে না। ঠিক বলেছ। আচ্ছা, এই জমির উইল তো তোমার নামে, এটা জেনেও কাকুমণি এরকম একটা কাঁচা কাজ করলো কেন? আমার যতদূর মনে পড়ছে, এই যে জমিটা তোমার নামে ট্রান্সফার করা হয়েছিল,
সেটা তো কাকুমনি করেছিল, আর বাবাকে দিয়ে সই করিয়েছিল। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে বকুল। উইলটা একবার চেক করা দরকার আমাদের। সে দেখো, ওই জমিটা আমার না অন্য কারুর, আমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার চিন্তাটা এখন অন্য জায়গায়। যেই জমির ওপর কাকুমনি কোম্পানি খোলার চেষ্টা করছে, সেই জমির জন্য আমার বাবাকে খুন হতে হয়েছিল। কারেক্ট। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন জেনেছিলাম যে বাবার খুনের পেছনে ওই রজতাভ রক্ষিত জড়িয়ে, আর শুধু ও একা না, ওর অন্য সঙ্গীও ছিল। আরে আজ এখানে এসে সবটা শুনে, সবটা দেখে মনে হচ্ছে ওই সঙ্গী অন্য কেউ নয়, কাকুমনি। এই জমিটার ওপরে যে কাকুমনির নজর ছিল, সেটা তো বাবার করা ওই যে রেকর্ডিংটাতেই তো শুনেছিলাম। কাকুমনি তখন অনেক কনফিউজ করার চেষ্টা করেছিল। এই জমিটার জন্য কাকুমনি আমার বাবাকে। তাহলে বাকি থাকলো ভিডিওর ব্যাপারটা। ওটা সলভ হয়ে গেলেই তোমার বাবার মৃত্যুর রহস্য সলভ হয়ে যাবে। কিন্তু আমরা ভিডিওটার ব্যাপারে জানবো কি করে? আমার মাথায় একটা প্ল্যান আছে। কেন বাবা, পার্টি হবে না কেন? ওরা এত পরিশ্রম করলো, পার্টিটা হলে ওরা খুশি হতো। আর তাছাড়া আমাদের বাড়িতে অনেকদিন কোনো হইচই হয়নি, আড্ডা হয়নি। কালকে ছুটি ছিল, কালকের দিনটা আরো অনেক কারণেই গুরুত্বপূর্ণ রোহন। ঠিক 1 বছর আগে এই দিনটাতেই বকুল জানতে পেরেছিল ওর বাবার সাথে কি অন্যায় হয়েছিল। আর সেই অন্যায়ের জবাব দেবে বলেই বকুল আজ পুলিশ হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও মেয়েটা নিজের লক্ষ্যে স্থির থেকেছে, শুধুমাত্র নিজের বাবাকে, একজন নির্ভীক পুলিশ অফিসারকে ন্যায় দেবে বলে। তাই কালকের দিনটা বকুল ঋষির নামে সেলিব্রেট না করে ওর বাবার উদ্দেশ্যে আমাদের কিছু করা উচিত। আমার মনে হয় তাতেই বকুলের বেশি ভালো লাগবে। হ্যাঁ দাদা, ভালো বলেছেন এটা আপনি। মেয়েটা খুব খুশি হবে। তাছাড়া ওর মনের জোরও অনেকটা বাড়বে। এটা কিন্তু দারুণ আইডিয়া, আমি তো এইভাবে ভেবে দেখিনি। বকুলের বাবা তো শুধুমাত্র একজন পুলিশ ইন্সপেক্টরই ছিলেন না, তিনি ছিলেন এই দেশের একজন নির্ভীক সৈনিক, যিনি এই দেশেরই কিছু অসহায় মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে নিজে প্রাণ দিয়েছিলেন। তাই আমার মতে কালকের দিনটাই হচ্ছে বেস্ট দিন ওনাকে ট্রিবিউট জানানোর জন্য। নিশ্চয়ই এই সমস্ত মানুষকে শ্রদ্ধা জানানো তো আমাদের কর্তব্য। সমাজে ওদের অবদান, মানুষের জন্য ওদের আত্মবিসর্জন, এটা তো আমাদের কারুরই ভুলে যাওয়া উচিত নয়। জেঠুমনি, তোমার এই আইডিয়াটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে ছোট বৌদি পুলিশ হয়ে সমাজের সেবা করার অনুপ্রেরণা যার কাছ থেকে পেয়েছে, আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানাবো। এই জন্যই তোর কিছু হলো না এসা। বকুলের জন্য কাকুমনি এরকম কোণঠাসা হয়ে যাবার পরেও তোর ছোট বৌদির প্রতি প্রেম এখনো ঘুচলো না। বাবা, অনুষ্ঠানটা কিভাবে হবে কিছু ভেবে দেখেছো? হ্যাঁ,
আমি ভাবছিলাম একটা ওই ঘরোয়া অনুষ্ঠান মতন করবো, বুঝলি? আমাদের কিছু কাছের বন্ধু বান্ধব ডাকবো, ওই নিজেদের মতন গান টান করে, অনিমেষবাবু স্মৃতিচারণ করে, এইভাবে আর কি। বাবা, যেরকম আমরা 25শে বৈশাখ পালন করেছিলাম সেরকম? হ্যাঁ, গ্রেট, দারুণ। বাবা, তুমি সবার জন্যই তো কিছু না কিছু করছো, আমার ছেলেটার কথাও একটু ভাবো। মানে তোর ছেলের জন্য আমি কিছু ভাবি না বলছিস? আরে কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না। তোমার ছোট ছেলে আর ছোট বৌমাকে সাপোর্ট করতে গিয়েই কিন্তু আমার ছেলেটা বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। কিন্তু তোর মা যে বললো দুপুরে ওষুধটা খাওয়ার পর ওরা জ্বর আসেনি, কইটা বউ এসে তো দেখি। না, জ্বর তো নেই, তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, জ্বর এখন নেই, কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার কাছে একটা পারমিশন নেওয়ার আছে বাবা। কিসের পারমিশন? সৌরভ টাব্বুকে এখানে দেখতে আসতে চায়, তুমি কি ওকে এখানে আসার পারমিশন দেবে? তুই তোর বাবার জন্য তো এত করিস, তা তোর বাবার স্মৃতির উদ্দেশ্যে এইটুকু তো আমরা করতেই পারি, বল? এটা এইটুকু? বাবা, আমি বলে বোঝাতে পারবো না আমার শুনে কতটা আনন্দ হচ্ছে। কি যে ভালো লাগলো আমার, আমি সত্যি তোমায় বলে বোঝাতে পারবো না বাবা। তোমরা এত ভালো কি করে বলো তো? হ্যাঁ, ঠিক তোমরা আমার মনের কথাটা বুঝে যাও। কি করে বুঝে যাও বলো তো বাবা? তোকে ভালোবাসি বলেই তো তোর মনের কথাটা সব বুঝতে পারি। আর তাছাড়া স্বাধীনতা দিবস তো শুধুমাত্র হই হুল্লোড় করার দিন নয়, এটা তো একটা উপলব্ধির দিন। অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি রে। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, আমরা এদের অনেককেই মনেই রাখিনি, মূল্যই দিই না। গুটি কয়েক মানুষ যারা এদের মনে রেখেছিলেন, তাদের মধ্যে তোর বাবা একজন। ঠিক বলেছ দিদি, ঠিক বলেছ। অনিমেষবাবুও জানতেন একটা স্বাধীন দেশে যদি সাধারণ মানুষ স্বাধীনভাবে বাঁচতে না পারে, তাহলে সেই স্বাধীনতার কোনো দাম নেই। সেই জন্যই গরিব কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, প্রাণ দিতেও পিছপা হননি। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানদের শিখিয়েছেন সত্যের জন্য লড়াই করতে। এমন মানুষকে যদি আমরা সবাই মিলে স্মরণ করতে পারি, সেটা তো আমাদের কাছেই পুণ্যের ব্যাপার। আমি যাই, কটা ফোন করি বন্ধু বান্ধবদের ইনভাইট করার জন্য। তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের বলো, হ্যাঁ বলিস কিন্তু। হ্যাঁ বাবা, এই ইনভিটেশনটা না একদম অন্যরকম করতে হবে, যাতে ইনভিটেশনটা পেয়ে সবাই একেবারে চমকে যায়। কি প্ল্যান তোর মাথায় ঘুরছে বলতো? পরে বলবো। আলাদা করে বলবে। ঠিক আছে, পরে বলে বাবা, ওদিকে দেখো কে এসেছে। এটা কে এসেছে রে?
ডাব্বু এসেছে। কি হয়েছে ডাব্বু, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীরটা ফিট আছে, মাম্মা মিথ্যে করে আমাকে শুয়েছিল, আমি পালিয়ে এসেছি। সৌরভ আসছে ডাব্বুকে দেখতে। তাই নাকি? কখন? জানি না, তবে আসছে। খুব ভালো করেছো। কাল কিন্তু তোকে সব কাজ নিজে করতে হবে। তোরা ফ্রেশ হয়ে নে।